গল্প অপেক্ষার প্রাপ্তি। লেখিকা নিশাচর। অপেক্ষা জিনিসটা বড়ই অদ্ভুত। কেউ ভালো থাকতে অপেক্ষা করে, আবার কেউ বা পরিবর্তন হতে। তাজনূর তার 3 বছরের সংসারে শুধু অপেক্ষাই করে গেল ইরাজের ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু কথায় আছে না যে আমরা যাকে ভালোবাসি সে বাদে পুরো দুনিয়া আমাকে ভালোবাসে। ইরাজ যেন দেখেও দেখে না তার জন্য কেউ একজন তীর্থের কাক হয়ে বসে আছে। সে তার নিজের মনের খায়েশ মেটাতে ব্যস্ত। সারাদিন হয় অফিস, না হলে ক্লাবে আড্ডা দেওয়া, এটাই যেন তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজেদের বিজনেস হওয়ায় তাকে নিয়ম মাফিক চলতে হয় না। তার অধিকাংশ কাজ এ করে থাকে। অফিসের অতিথি যেন সে। ইরাজ হক বাবা মায়ের একমাত্র সন্তান। বেপরোয়া ছন্নছাড়া স্বভাবের ছেলে। সারাদিন তার আড্ডাবাজি, মারামারি, ক্লাবে লেট নাইট পার্টি দেখতে দেখতে বাবা ইমরুল হক বিরক্ত। ছেলেকে ঠিক করতে বিয়ে দিয়েছিলেন নিজের এক আত্মীয়ের মেয়ে তাজনূরের সাথে, কিন্তু তার হলো কই। ইরাজ ছিল প্লেবয় টাইপের ছেলে। হুট করে এভাবে বিয়ে দেওয়ায় বাবা মায়ের সাথে সে যোগাযোগ বন্ধ করে দেয়। তার মতে বাবা তার স্বাধীনতা কেড়ে নিয়েছে, তাই সে এর সব রাগ জেদ খাটায় তাজনূরের উপর। কিন্তু তাজনূর কখনো কোনো প্রতিবাদ জানায়নি। সে সব কিছু ভুলে শুধু সংসারে মনোযোগ দিয়ে রেখেছে। তার একটাই চেষ্টা ছিল ইরাজের ভালোবাসা পাওয়ার। সেই কপাল বোধ হয় এই জন্মে তার নেই। কেন যে তার স্বামী তাকে আপন ভাবে না, এটা সে আজও বুঝে পায়নি। বারান্দায় দাঁড়িয়ে রাস্তার পানে চেয়ে রইল। রাত প্রায় 1টা বাজে। ইরাজ এখনো বাসায় ফেরেনি। এমন না যে আজই নতুন, ইরাজ কখনোই সময় মতো বাসায় আসে না। একদিন জিজ্ঞেস করেছিল তাজনূর, আপনি এত দেরিতে কেন ফেরেন? অফিস তো আরো আগেই শেষ হয়ে যায় আমার জানা মতে। তাজের বলতে দেরি, কিন্তু ইরাজের হাত তুলতে দেরি হয়নি। সে জোরে তাজের গালে থাপ্পড় মেরে আগে ফুঁসতে ফুঁসতে চিল্লিয়ে বলে, কোথায় যাব, কখন ফিরবো, এখন কি আমার তোকে জিজ্ঞেস করা লাগবে? তুই কোন সাহসে আমার কাছে প্রশ্ন করিস? বল। ব্যাস। সেদিনের পর আর কোনো সময় তাজ জিজ্ঞেস করেনি সে কখন ফিরবে। শুধু রাত জেগে অপেক্ষা করতে থাকে তার জন্য। রাত 2:37। ইরাজ বাসায় এসে অনবরত দরজায় ধাক্কা দিতে থাকে। তাজ তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলতেই দেখে ইরাজ একদম মাতাল হয়ে ফিরেছে আজ। তাজের চোখ কপালে। ইরাজ ঝুঁকেই বেডরুমে চলে গেল। তাজ কি করবে বুঝতে পারছে না। চিন্তা ভাবনা বাদ দিয়ে আগে খাবার গরম করতে গেল। হঠাৎ করেই ইরাজ চিল্লিয়ে উঠে, তাজনূর, কই তুই? তাজ ভয় খাবার দাবার টেবিলে রেখে দৌড় দিল রুমে। গিয়ে দেখে ইরাজ রেগে বিছানায় বসে আছে। সে এখনো চেঞ্জ করেনি। এখনো তাকে এভাবে দেখে তাজ বলে, আপনি এখনো চেঞ্জ করেন নাই? কিছু কি লাগবে? কোন সাহসে আমার ড্রয়ারে হাত দিয়েছিস তুই? ইরাজ চিল্লিয়ে কথাটা বলেই তাজের হাত মুচড়িয়ে ধরে। ব্যথায় তাজ কুকড়ে গেল। সেদিকে ভ্রুক্ষেপ না করে ইরাজ আবারও একই কথা জিজ্ঞেস করল। তাজ চোখ খিচে বন্ধ করে বলে উঠে, জি। পরিষ্কার করার জন্য। তাহলে আমার সিগারেট কোথায় গেল? ফেলে দিয়েছি। শেষ করতে পারল না তাজের আগেই ইরাজ থাপ্পড় বসিয়ে দিল তার গালে। তাজ টাল সামলাতে না পেরে খাটের কোণে ঠাস করে বাড়ি খায়, যার দরুন তার মাজায় পেটে ভালোই ব্যথা পায়। তাজ খাটের কোণা ধরে বসে পড়ল আর জোরে জোরে কান্না করতে লাগল। ইরাজ তার কান্না রেগে বলে, একদম তামাশা করবি না। আমার জিনিসে আর কখনো যাতে হাত দিতে না দেখি, মনে থাকে যেন।
সে চলে গেল ফ্রেশ হতে। এটা নতুন কিছু নয়। প্রায় সে মাতাল হয়ে বাসায় ফিরে এটা সেটা নিয়ে তাজের উপর রাগ ঝাড়ে। তবে আজ যে ইরাজ কত বড় ভুল করেছে তার হয়তো নিজেরও জানা নেই। তাজ এখনো ফ্লোরে বসে আছে। তার কেন যেন মনে হলো সব শেষ হয়ে গেছে, কিন্তু কি সেটা সে অনুমান করতে পারল না। পেটে তার প্রচণ্ড জোরে ব্যথা শুরু হয়েছে। কষ্ট করে উঠতে গেলেই মাথা ঘুরে নিচে পড়ে গেল। 15 মিনিট পর ইরাজ ফ্রেশ হয়ে এসেই শুয়ে পড়ে। আশেপাশের কোনো কিছুতে তার মনোযোগ নেই। সে নিজের মতো ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ইরাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসতেই দেখতে পেল তাজ ফ্লোরে পড়ে আছে। সে ভ্রু কুঁচকে কয়েকবার ডাক দিল, কিন্তু কোনো সাড়া শব্দ নেই তাজের। এবার ইরাজ একটু চিন্তিত হল। কাছে এসে তাজকে ধরেই অবাক হয়ে যায় সে। তাজ অচেতন হয়ে পড়ে আছে অনেক সময় ধরে, কিন্তু সে কিছুই টের পায়নি। তাড়াতাড়ি সে তাজকে তুলে উঠাতে গেলেই খেয়াল করে ফ্লোরে রক্ত পড়ে শুকিয়ে আছে। অর্থাৎ তাজের ব্লিডিং হয়েছে। কিন্তু তাজের তো পুরো শরীর ঠিক আছে, তাহলে ব্লাড কোথা থেকে আসবে? ইরাজ পুরোই হতবাক হয়ে গেল। কি করবে বুঝতে না পেরে দ্রুত ড্রাইভারকে কল করে তাজকে কোলে উঠিয়ে বের হয়ে পড়ে। হসপিটাল। তাজের মা বাবা অপারেশন থিয়েটারের বাহিরে বসে আছে। ইরাজের বাবাও এসেছেন সাথে। তাজকে এমার্জেন্সিতে নেওয়া হয়েছে। ইরাজের মা ভাইয়ের বাসায় গিয়েছিলেন, খবর পেয়ে তিনিও বের হয়েছেন, কিন্তু এখনো পৌঁছাননি। তাজের বাবা মেয়ের কষ্টে কান্নাই করে দিলেন। ইরাজের বাবা উনাকে সামলাচ্ছেন, কিন্তু তাজের মা চুপ হয়ে বসে আছেন। কারণ তিনি বুঝতে পেরেছেন তার মেয়ের কি হয়েছে। তিনি শুধু দোয়া করছেন যাতে মেয়ের কিছু না হয়ে যায়। কিছুক্ষণ পরে ডাক্তার এসেই আগে ইরাজের খোঁজ করলেন। সে দূরেই দাঁড়িয়েছিল। তার এমন পরিস্থিতি মোটেও সুবিধার লাগছে না। ইরাজ ডাক্তারের কাছে যেতেই তিনি বললেন, আপনার ওয়াইফের এক্সেসিভ ব্লিডিংয়ের কারণে বাচ্চা মিসক্যারেজ হয়ে গিয়েছে। ওনার অবস্থা মারাত্মক খারাপ এখন। ওনার শরীরে এখন 3 ভাগের 1 ভাগ রক্ত আছে বলা চলে। আমরা ব্যবস্থা করেছি রক্তের, কিন্তু আপনার ওয়াইফের কন্ডিশন অবজার্ভ করতে হবে, না হলে সে। ওয়েট 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 কি বললেন আপনি? মিসক্যারেজ মানে তাজনুর প্রেগনেন্ট ছিল? জি ইরাজ সাহেব। ইন্টারনাল অনেক সমস্যা হতে পারে যদি এখন ট্রিটমেন্ট না করা হয়। আপনি ওনাকে দ্রুত অ্যাডমিট করুন। এমনও হতে পারে ব্লিডিংয়ের কারণে উনি কোমায়ও চলে যেতে পারেন, অথবা উনার। প্লিজ কোঅপারেট ইউএস। ডাক্তার সেখান থেকে চলে গেলেন, কিন্তু ইরাজ ঠায় দাঁড়িয়ে রইল। সে যেন এখনো বিশ্বাস করতে পারছে না। তাজনুর প্রেগনেন্ট, কিন্তু সে জানে না। আসলে না জানারই কথা। সে তো কখনো মেয়েটার খোঁজ রাখে না বললেই চলে। কিন্তু আজ কি হয়ে গেল? যাকে দেখতে চায় না, যাকে নিজের পথের কাঁটা মনে হয়, তার জন্য কেন এত খারাপ লাগছে? কেন সে কষ্ট পাচ্ছে? হুট করেই তার যেন সব থেমে গেল মনে হচ্ছে। আচ্ছা, তাজ প্রেগনেন্ট ছিল মানে সে বাবা হতে চলেছিল? ইরাজ নিজেকে প্রশ্ন করছে। ইরাজের ভিতর থেকে যখন উত্তর এলো, হ্যাঁ, বাচ্চাটা তারই। সে বাবা হতে চলেছিল। সে ধপ করে বসে পড়ল ফ্লোরে। সে ভাবতে লাগলো কি করেছে সে। তাদের মা জোরে জোরে কান্না শুরু করে আর বাবা স্তব্ধ হয়ে বসে থাকেন। ইরাজের বাবা ধীরে ধীরে ইরাজের কাছে আসেন। ইরাজ তার বাবাকে কিছু বলতেই যাবে তার আগেই ইরাজের গালে চড় মারে দিলেন তিনি। রেগে চিল্লিয়ে বলতে লাগলেন, তোর মতো ছেলে জন্ম দেওয়াই আমার পাপ ছিল। তোর জন্য আজ মেয়েটার এই অবস্থা। কি দোষ ছিল ওর বল আমায়? কি কারণে করলি এটা বল?
উত্তর দে আমার। ইরাজ তখনও স্তব্ধ হয়ে আছে। কোনো কথা তার মস্তিষ্কে যাচ্ছে না বললেই চলে। চিন্তা ভাবনার কেন্দ্রীয় বিষয় কেবল একটাই তার কাছে, সেটা হলো তাজের গর্ভে তার সন্তান ছিল, কিন্তু সে নিজেই নিজের সন্তানকে খুন করেছে। তাজের উপর অত্যাচার করতে যেয়ে, তাকে কষ্ট দিতে গিয়ে আজ নিজেই এত বড় ধাক্কা খেল। হয়তো এজন্যই বলে না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাজের বাবাও ইরাজকে প্রশ্ন করতে লাগলো, কিন্তু সে কারোর কোনো উত্তর না দিয়ে চলে গেল সেখান থেকে। তাজের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। আইসিইউতে শিফট করা হয়েছে তাকে, কিন্তু ভিতরে যাওয়ার সাহস পেল না। কিভাবে যাবে সে? আর কি বা বলবে সে? দূর থেকেই দেখল সে তাজকে। আজ প্রথম তাজের জন্য তার কষ্ট লাগছে, অপরাধবোধ কাজ করছে। মনে মনে নিজেকে প্রশ্ন করল, তাজ কি কখনো মাফ করবে তাকে? সে কি পারবে তাজের সকল কষ্ট মুছে দিতে? সে কি তাকে আপন করে নিবে নাকি দূরে চলে যাবে তার থেকে? কোনো প্রশ্নেরই যেন উত্তর খুঁজে পাচ্ছে না সে। দেখতে দেখতে কেটে গেল অনেক দিন। তাজ এখন তার মামার বাসায় এসেছে। তার মামাতো বোনের বিয়ে আগামীকাল। আজ গায়ে হলুদ। সে হাতে হাতে টুকিটাকি কাজ করছে। মিসক্যারেজের পর তাজ যখন জানতে পারে সে প্রেগনেন্ট ছিল, সে পুরোই ভেঙে পড়েছিল। কাঁদতে কাঁদতে সে শুধু একটাই কথা বলেছিল, স্বামীর সুখ না হয় কপালে ছিল না, কিন্তু আমার বাচ্চাটার কি দোষ ছিল? তাকে কেন নিয়ে গেলে? ইরাজ তাজের সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু কেউ তাকে তাজের কাছে পর্যন্ত যেতে দেয়নি। সে এক প্রকার আকুতি মিনতি করেছিল সবার কাছে, কিন্তু কেউ সে কথা গ্রাহ্য করেনি। আপাতত তাজ বাবার বাড়িতেই আছে। তার বাবা তাকে যেতে দেয়নি আর ইরাজের কাছে। তার মন ভালো রাখার জন্য সব সময় এখানে সেখানে তাকে ঘুরতে পাঠিয়ে দেন। আজ তেমনি মামার বাসায় এসেছে তাজ। তাজ কাজ করছিল, এমন সময় মামাতো বোন তিশা এসে বলে, আপু এখনো কাজ করছো কেন, রেডি হবে না? তাজ তাকিয়ে দেখল তিশা একদম রেডি হয়ে আছে, লাল কমলার মিশ্রণে গোল্ডেন পাড়ের শাড়ি পরেছে। সেও কাজ ফেলে চলে গেল রেডি হতে। আজ মূলত তিশারই গায়ে হলুদ। তাজ হলুদ শাড়ি পরে নিল। সাজগোজ করল না তেমন, শুধু কাজল লাগালো। ছাড়া চুলে ছোট্ট ক্লিপ পরল যাতে সামনে চুল না আসে। এক নজর দেখে নিল নিজেকে। হঠাৎই মন খারাপ হয়ে গেল তার। ইরাজের কথা মনে পড়ছে তার, কিন্তু চাপা কষ্ট আর রাগ তা প্রকাশ করতে দিচ্ছে না। আর কিছু না ভেবে নিচে চলে গেল। একা থাকা যাবে না, একা থাকলেই যত চিন্তা মাথায় এসে বাসা বাঁধবে। তাজের মামার নিজের বাড়ি, তাই বিয়ের আয়োজনে কেউ কোনো কমতি রাখল না বাড়ি সাজাতে। তাজ এসব দেখছে আর নিজের বিয়ের কথা ভাবছে। সবাই কত আনন্দ করেছিল তখন। হাঁটতে হাঁটতে চলে গেল সে স্টেজের দিকে। গিয়ে দেখে তিশা বসে আছে। সেখানে আশেপাশে সব বান্ধবীরা মিলে ছবি উঠাতে ব্যস্ত। তার আর সেদিকে গেল না। পাশেই মেহমানদের বসার জন্য চেয়ার রাখা হয়েছে, সেখানে গিয়ে বসল। ফোন ঘাটছিল তার, যেমন সময় একটা ছেলে এসে ধুম করে ওর পাশের চেয়ারে বসে পড়ল। তাজ তা খেয়াল করে কিছু বলার আগেই সেই লোক তাজ শাড়ির আঁচল টেনে নিয়ে মুখ মুছতে লাগল। হঠাৎই সেই লোক বলে উঠে, মামা শ্বশুরকে এসির ব্যবস্থা করতে বলো, গরমে থাকা যাবে না। তাজ দেখল লোকটা আর কেউ না, সে হলো ইরাজ। তাজ থমকে বসে রইল তার দিকে চেয়ে। ইরাজ তাজের আঁচল না ছেড়েই আরাম করে বসল। তার হাতের মুঠোয় তাজের শাড়ির আঁচল। সে ভাবলেশহীনভাবে বসে আছে আর বিয়ে বাড়ির আয়োজন দেখছে। হুট করে তিশা আর তার কয়েকজন বান্ধবী মিলে ইরাজের জন্য নাস্তা পানি নিয়ে এলো। তিশা এসে ইরাজকে সালাম দিয়ে বলল, এত দেরি কেন করলেন ভাইয়া? আপনাকে কি এখন আসতে বলেছিলাম?
ইরাজ তাজের দিকে তাকিয়ে বলে, তুমি তো আর বলো নাই সে রেডি হয়ে বসে আছে। ক্ষমা হয়ে গেছে, ভুল করে দিন, বলেই হাসতে লাগলো তিশা। ইরাজও হেসে দিল। তিশা তাজকে নাস্তার ট্রে ধরিয়ে দিয়ে চলে গেল। তাজ হতভম্ব হয়ে বসে রইল। সে কি করবে বুঝতে পারছে না। নাস্তার ট্রে হাত থেকে রেখে উঠে যেতে নিলেই আঁচলে টান লাগল। ঘাড় ঘুরিয়ে দেখল ইরাজ এখনো আঁচল ধরে বসে আছে। সে বুকে সাহস নিয়ে আসতে করে বলল, ছাড়ুন। ইরাজ আঁচল না ছেড়ে আরো পেঁচিয়ে ধরল। মনে সে ছাড়বে না আর কি। তাজ এটা বুঝতে পেরে বলল, আমি ভিতরে যাব। ছাড়ুন। কে মানা করছে? ভাবলেসীন হয়ে প্রশ্ন করল ইরাজ। হঠাৎ করেই ইরাজ চোয়াল শক্ত করে বলে উঠে, চল আমার সাথে। বলেই সে তাজকে টেনে নিয়ে যেতে লাগলো বাড়ির ভেতর। সবাই ব্যস্ত তাই কেউ ওদের খেয়াল করেনি। এদিকে তাজের মনে ভয় এসে বাসা বাঁধতে শুরু করেছে। ইরাজ কি করবে তাই ভাবছে। বিয়ে বাড়িতে কোনো ঝামেলা হোক সে চায় না, কিন্তু এই বান্দাকে সে কি বলবে তাই বুঝতেছে না। ইরাজ ওকে রুমে নিয়ে এসে ঠাস করে দরজা বন্ধ করে দিল। তাজ কেঁপে উঠল। সে চুপচাপ দাঁড়িয়ে আছে এক কোণায়। ইরাজ তার সামনে গিয়ে দাঁড়ালো। তাজ পিছিয়ে গেল। সে আরেকটু সামনে আসল তাজের। তাজ আবার পিছাতে গেলেই ধমক দিয়ে বলল, এই সমস্যা কি? আমি কি মারতেছি নাকি? ফাইজলামি করতে আসছি আমি? তাজ ধমক শুনে আর নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। ইরাজ এবার শান্ত হয়ে তাকে টেনে নিয়ে বিছানার উপর বসালো। তাজও চুপচাপ বসে পড়ল। ইরাজ পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে তাজ পায়ের কাছে বসে পড়ল। তাজ সরে যেতে নিলেই সে তার পা ধরে টান দিল। তাজ ভয়ে বিছানার চাদর খামচে ধরল। ইরাজ তাকিয়ে রইল তার দিকে কিছুক্ষণ। তার চোখ যেন আজ কিছু বলতে চাচ্ছে। তাজ কিছু বলছে না দেখে সে তাজের পা দুটো ধরে আঁকিবুকি করতে লাগল। তাজ কেঁপে উঠে হাত সরাতে গেলেই ইরাজ বলা শুরু করে, জানি ক্ষমার যোগ্য না, তাও বলল মাফ করে দাও। যা চলে গেছে তা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু নতুন করে তো শুরু করতে পারবো। তুমি কি এখনো আমার উপর রেগে আছো নূর? তাজ চমকে তাকিয়ে রইল তার দিকে। সে বুঝতে পারছে না ইরাজের হঠাৎ কি হলো। সে তো এমন না। তাজ অবাক হয়ে বসে আছে। সে ভাষাই হারিয়ে ফেলেছে বোধ হয়। ইরাজ এক নজরে তাকিয়ে আছে উত্তরের আশায়। দুইজনেরই চোখাচোখি কি যেন ভাব প্রদান হচ্ছে, হয়তো বেদনা কিংবা অনুশোচনা। ইরাজ আবারও বলল, তোমার সাথে থাকতে চাই, সংসার করতে চাই। নিয়ে যেতে এসেছি তোমাকে। যাবে আমার সাথে? নীরবতা ভালো লাগছে না সোনা, কিছু তো বলো। নীরবতা বোঝেন আপনি? খুব কষ্টে নিজেকে আটকে রেখে এই প্রশ্ন করল তাজ। ইরাজ চুপ করে রইল। তাজের পায়ের দিকে চেয়ে আছে সে। সে তো আসলেই কখনো তাজের আবেগ অনুভূতি বোঝার চেষ্টা করেনি, তাহলে কি উত্তর দিবে সে? তাজ নিজের হাত দুটো একসাথে ধরে চেপে রেখেছে। সে এবার অভিযোগের সুরে বলতে লাগল, আচ্ছা, আমার কি দোষ ছিল একবার বলুন তো? কেন কখনো মেনে নিতে পারেননি আমায়? আপনার যদি সমস্যায় ছিল আমার সাথে থাকতে, তাহলে কেন সেদিন আপনার বাবাকে থামালেন না? আপনি কেন আমার সাথে এমন করতেন? বলতে বলতেই সে জোরে জোরে কান্না করতে লাগল। ইরাজের অনুশোচনা আরো বাড়তে লাগল। সে তাজ পা চেপে ধরে বসে আছে। তাজ কাঁদতে কাঁদতেই বলে, আমি কি কখনো এমন কিছু করেছি যাতে আপনার সমস্যা হয়? আমি কি আপনাকে বুঝে চলতে পারিনি? আমি কি কোনো কমতি রেখেছিলাম আপনার যত্নের প্রতি? বলেন, চুপ করে আছেন কেন? বলেন। ইরাজ কোনো প্রত্যুত্তর করল না। আজ সে শুনবে তার কি কি ভুল ছিল।
সে শুনতে চায় অজান্তে সে কত কষ্ট দিয়েছে তাজকে। তাজ, আমার কি কোনো অনুভূতি নেই? মানুষ না আমি? আমার কি ইচ্ছে করে না স্বামীর সাথে বসে দুটো ভালোমন্দ কথা বলতে? ইচ্ছে করে না তার সাথে সময় কাটাতে? এই 3 বছরের সংসারে কয়দিন আপনি ঠিকঠাক ছিলেন শুনি? আমি একা একটা মানুষ সারাদিন বাসায় একা থাকতাম, কখনো আপনার আমার কথা মনে পড়েনি? ইরাজ আর তাজের কান্না শুনতে পারছে না। সে তাজের পা ছেড়ে তার কোমর ধরে টেনে নিজের সাথে জড়িয়ে ধরল। তাজ এখনো কান্না করেই যাচ্ছে। ইরাজ তাকে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে বলে, প্লিজ, এভাবে কেঁদো না। আমি জানি আমি অনেক ভুল করেছি। আমার ভুলের শাস্তি আমি পেয়েছি তো। তুমি কান্না করো না সোনা। প্লিজ, প্লিজ, প্লিজ। তাজের অভিমানের পাল্লা ভারী হয়ে গেছে অনেক, যা ইরাজ ভালো মতোই বুঝতে পারছে। তাজ নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু ইরাজ আরো শক্ত করে জড়িয়ে ধরল। কিন্তু তারপরও সে থামল না। জোর খাটাতে লাগলো সে ইরাজের সাথে। ইরাজ কামড় বসিয়ে দিল তার গলায়। তাজ আরো বেশি ছটফট করতে লাগলো ছাড়া পাওয়ার জন্য। সাথে কান্নাকাটি তো আছেই। ইরাজ তাজকে বিছানায় টেনে নিয়ে কিস করতে লাগল। প্রায় অনেকক্ষণ পর সে থামল। দেখল তাজ হাঁপাচ্ছে আর নাক টানছে। এর মধ্যে ইরাজের কানে এলো বাহিরে তার শ্বশুর মশাই ডাকাডাকি করছে তার মেয়েকে। সে সেদিকে মনোযোগ দিতে চাইল না, তবে অতিরিক্ত ডাকাডাকি বিরক্ত লাগছে তার। সে উঠে গেল তাজের উপর থেকে। সে গিয়ে দরজা খুলতেই তাজের বাবা তাকে দেখে অবাক। তিনি রেগে গেলেন মেয়ের রুমে ইরাজকে দেখে। রেগেই প্রশ্ন করলেন, এখানে কি করো তুমি? আমার মেয়ের কাছে আসতে নিষেধ করেছি না তোমাকে? আপনি এখানে কি করছেন? দেখছেন না মেয়ে তার হাজবেন্ডের সাথে ব্যস্ততার পরে জ্বালাতে চলে আসলেন? ব্যাস, ইরাজের এইটুকু কথাই যথেষ্ট ছিল ঝগড়া বাঁধানোর জন্য। হলো তাই। জামাই শ্বশুর মিলে ইচ্ছে মতো ঝগড়া করতে লাগল। তাজ এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। কাকে কি বলা উচিত ওর মাথায় নেই আপাতত। তাজের মামা চিল্লাপাল্লা শুনে এসেই দুজনকে থামিয়ে বললেন, আপনারা দুজনই এই বাড়ির জামাই। এভাবে ঝগড়া করে মান সম্মান নষ্ট করার মানে কি? এভাবে পরিবেশ নষ্ট না করে বিয়েতে এসেছেন, বিয়ে বাড়ির আনন্দে সামিল হন। আর তাজ তাজ দূরেই দাঁড়িয়ে ছিল। সে চমকে উঠে বলল, জি। জামাইকে নিয়ে স্টেজের কাছে যাও। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এক প্রকার আদেশই করলেন যেন তাজের মামা। তাজ ভয় ভয় ইরাজের কাছে গেলেই সে রেগে আগে আগে চলে যায়। তাজ ঠায় দাঁড়িয়ে থাকে। বিয়ের দিন। তিশার বিয়ের কার্যক্রম শেষ করে এখন বিদায় পেলা। তিশাকে বিদায় দিয়ে ঘরে আসতে ইরাজ গম্ভীর গলায় বিরক্তি নিয়ে বলল, এক কথা বারবার বলতে ভালো লাগে না কিন্তু। কি? কি হয়েছে? রেডি হও। কথা শুনতে চাইনি। আমি যাব না, বলেই হাত মুচড়াতে লাগলো তাজ। ইরাজ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে কিছু বলতে যাবে তার আগেই তাজের বাবা মেয়েকে ডেকে ওঠেন। তাজ সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালেই ইরাজ হাত টেনে তাকে কাছে নিয়ে আসল। ইরাজকে কিছু বলতে না দিয়ে তাজ নিজেই বলল, কেন যাব আপনার সাথে? কি আছে আমার ওই বাড়িতে? আমি কেন? আমার সময়। তোমার স্বামী সংসার আছে ওই বাড়িতে। তাজ চুপ হয়ে গেল। ইরাজের কাছে আর 1 মিনিটও দাঁড়ালো না সে। নিজেকে ছাড়িয়ে বের হয়ে গেল। ইরাজ ঠায় দাঁড়িয়ে তাজের যাওয়ার পানে তাকিয়ে আছে। কি আছে কপালে কেউ জানে না। জানলে হয়তো অপেক্ষা নামক কোনো বস্তুর অস্তিত্ব থাকতো না এই পৃথিবীতে।
কাল যেমন তাজ অপেক্ষা করত, আজ যেন সেই অপেক্ষা ইরাজ করছে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল সে। নিয়তি কাউকে ছাড়ে না, এটা সে এখন কড়াই গন্ডায় টের পাচ্ছে। চুপচাপ হেঁটে বারান্দায় এসে দাঁড়ালো। দূর আকাশের পানে শূন্য চোখে তাকিয়ে আছে। শীতের মাস, ভোরের আলো তেমন নেই বললেই চলে। হালকা কুয়াশার আবছা আলো জানালা দিয়ে ভেতরে ঢুকে রুমটাকে নরম আর শান্ত করে তোলে। ঘড়ির কাঁটা তখন 6টার কাছাকাছি। কমফোর্টারের ভেতরের উষ্ণতা ছেড়ে বাহিরে ঠান্ডায় যাওয়ার ইচ্ছে একদমই করছে না তাদের। কপাল কুঁচকে দীর্ঘশ্বাস ছেড়ে আলসেমি ছাড়তে চাইল, তখনই পাশ থেকে একজোড়া ছোট্ট হাত তার নাক টেনে ধরল। তাজ তাকাতেই সে খিলখিল করে হেসে উঠল। তাজও হেসে দিল। কাছে গিয়ে তার ছোট্ট নাক টেনে দিয়ে বলল, কি হয়েছে আমার বাবাটার? এত সকাল সকাল কেন উঠলে? অবুঝের মতো তাকিয়ে রইল ছোট্ট রিভান, যেন কিছুই বুঝেনি সে। তাজ ঘুমে চোখে দেখেছ না, তবে ছেলে যেহেতু উঠে পড়েছে তাই আর ঘুমানোর কোনো উপায় নেই। সে রিভানকে কাছে টেনে জড়িয়ে ধরে বলল, মাম্মা একটু ঘুমাই, তুমিও ঘুমাও। রিভান এদিক ওদিক মাথা নেড়ে না জানালো। তাজ কেঁদে দিবে এমন ভাব, এই শীতে ছেলের যন্ত্রণায় একটু ঘুমাতেই পারে না সে। দেখল রিভান তার বাবার পিঠের উপর উঠে বসে চুল টানছে। তাজ দ্রুত কাছে গিয়ে রিভানকে নামাতে নামাতে বলল, বাবাকে আজকে বিরক্ত করে না সোনা, নিচে নামো। সে তো নামেই না, উল্টো আরো চড়ে বসল বাবার উপর। ঘুম ভেঙে গেল বোধ হয়। ঘুমু ঘুমু কণ্ঠে তাজ আর রিভানের উদ্দেশ্যে বলল, সকাল সকাল তোমরা কি শুরু করলে বলো তো? তাজ ভয়ে ভয়ে বলল, সরি, বিরক্ত করার জন্য। আপনি ঘুমান। ন বাবা এদিকে আসো। তাজের কথা শেষ করার আগেই ঘাড় ঘুরিয়ে ছেলের দিকে তাকালো ইরাজ। ছেলে হেসে তাকে জড়িয়ে ধরল। রিভানকে কোলে নিয়ে উঠে পড়ে ইরাজ। ছেলের দিকে তাকিয়ে তাজের উদ্দেশ্যে বলে, ওর খাবার কি রেডি করা লাগবে? জি। আমি উঠতেছি। কিছু বলেছি আমি? বলেই তাকিয়ে রইল তাজের দিকে। তাজ মাথা নেড়ে না জানাতে ইরাজ আবারও বলল, পা যেন রুমের ভিতরেই থাকে। কথা শেষ করেই ছেলেকে নিয়ে বের হয়ে গেল রুম থেকে। তাজ আহাম্মকের মতো বিছানার উপর বসে রইল। কি হলো কিছুই বুঝল না সে। একটু পর ইরাজ রুমে এসেই দরজা লক করে হিটার চালিয়ে দিল। তাজ বসেই ছিল। ইরাজের দরজা আটকানো দেখে জিজ্ঞেস করল, রিভান কোথায়? দরজা আটকালেন কেন? ইরাজ উত্তর না দিয়ে কমফোর্টারের মধ্যে ঢুকেই তাজকে টেনে নিল নিজের কাছে। তাজ চমকে উঠতে নিলেই ইরাজ তাকে আরো কাছে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। তাজ সরে যাওয়ার জন্য ছটফট করতেই সে বলে, শীত কিন্তু ভালোই, বাহিরে উঠতে চাইলে উঠতে পারো, তবে কি? এদিক ওদিক তাকিয়ে প্রশ্ন করে তাজ। ইরাজ একদম কাছে এসে বলে, কিছু না, তোমার জানতে হবে না। আমি এখন ঘুমোবো, তুমিও আমার সাথে থাকবা। তোমাকে ছাড়া ঘুম আসে না জানো না। তাজ লজ্জা পেয়ে গেল এমন কথা শুনে। আমতা আমতা করে বলে, ক যা। শেষ করতে না দিয়ে ইরাজ ওকে বুকের উপর উঠিয়ে নিল চিত হয়ে শুয়ে। তাজ তার হাত থামচে ধরল ভয়ে। ইরাজ তা দেখে তাজের মাথা ধরে নিজের কাছে নিয়ে এলো। ভয় তাজ চোখ বন্ধ করে রেখেছে। ইরাজ তার নাকে নাক ঘষতে লাগল। তাজ আরো জোরে হাত থামচে ধরল। সে ফিস ফিস করে বলতে লাগলো তাজকে, সকাল সকাল এভাবে খামচে দিলে তো সারাদিন ছাড়তে ইচ্ছে করবে না।
তাজ্জোজোহো। জি। জিভ। তাকাও আমার দিকে, কানে কিস করতে করতে বলল। তাজ ইরাজের গলা জড়িয়ে ধরে জোরে জোরে শ্বাস নিতে লাগল, বুকে মুখ গুজে দিল তার। ইরাজও শক্ত করে জড়িয়ে ধরল তাকে। ভোরের আলো ঘরে ঢুকতে শুরু করেছে কিন্তু সেদিকে মনোযোগ দিল না সে। তাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ল সে। প্রায় 2.5 বছর আগে সেদিন ইরাজকে না বলেই তাজ যখন তার বাবার কাছে গিয়েছিল, তখন তার বাবা তাকে ইরাজের সাথে যেতে নিষেধ করলে তাজ উত্তর দেয়, মানুষটা যখন স্বেচ্ছায় এসেছে নিয়ে যেতে তখন তোমাদের সমস্যা কোথায়? যখন নিয়ে যাওয়ার দরকার ছিল তখন ফেলে এসেছ, এখন কিসের দরদ দেখাচ্ছ তোমরা? নিজের ভুল স্বীকার করে যখন মানুষটা সবকিছু ঠিক করে নিতে এসেছে তখন কেন তাকে ফিরিয়ে দিচ্ছ? তার জানে তার উত্তর সে মরে গেলেও পাবে না, তাই সবার উদ্দেশ্যে বলে সে, কে কি চায় এই কদিনে বোঝা হয়ে গেছে আমার। সে যে আগেও এসেছিল আমাকে নিতে, তা যদি জানতাম তাহলে তখনই চলে যেতাম। কি মনে করো তোমরা সন্তান কি আমার একার ছিল? সে কি কিছুই ছিল না আমার সন্তানের? একটু থেমে এবার কঠোর গলায় বলল, আমি আজকে উনার সাথে চলে যাব, এই মুহূর্তেই। আর তোমরা কেউ আর আমার খোঁজ নিতে আসবে না। আমাকে আমার মতো থাকতে দাও। তাজ কারোর কথা শোনার প্রয়োজন বোধ করল না, রুমে গিয়ে নিজের জিনিসপত্র গোছাতে লাগল। ইরাজ তা দেখে ভাঙ্গা গলায় জানতে চাইল, চলে যাবে নাকি? যদি আপনি সাথে করে নিয়ে যান, বলেই ব্যাগ গোছানোতে মনোযোগ দিল তাজ। ইরাজ আহাম্মকের মতো দাঁড়িয়ে থাকে, যখন বুঝতে পারে তাজ কি বলেছে তখন দৌড়ে এসে তাজ কোলে উঠিয়ে সারা গালে চুমু খেতে খেতে বলল, আই এম রিয়েলি সরি ভাই সোনা, আর কখনো কষ্ট দেব না, সত্যি বলছি। তুমি প্লিজ আর রাগ করে থেকো না। তুমি তুমি সত্যিই যাবে সোনা? আমি রাগ করিনি তো কখনো। কেন শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছেন? কাঁদতে কাঁদতে বলে তাজ। তাজ নাক টেনে আবারও বলতে লাগল, আপনার আমাকে সরি বলতে হবে না, শুধু একটু সময় করে মাঝে মাঝে কথা বললেই হবে। আর কিছু লাগবে না। ইরাজ ঠোঁট কামড়ে ব্যথিত চোখে তাকিয়ে আছে তাজের দিকে। এত কিছু রেখে শুধু একটু কথা বলতে চায় সে, এটাই যেন ইরাজকে উতলা করে দিয়েছে একদম। তাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তাজ মাথা নিচু করে চোখের পানি ফেলছে। কিছুক্ষণ পর ইরাজ ওর চোখ মুছে দিয়ে বলল, যাবে আমার সাথে? করবে এই নষ্ট লোকের সংসার? তাজ নিচের দিকে তাকিয়ে উপর নিচে মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ, সে যাবে তার সাথে। ইরাজ আর এক মুহূর্ত দেরি করে না, বের হয়ে পড়ে তাজকে নিয়ে। এই 2.5 বছরে ইরাজ আর তাজের সম্পর্ক গভীর হয়েছে। সে এখন আগের মতো নেই। ঘর সংসার বিজনেস, এটাই এখন ইরাজের জীবন। কাজ বাদে কোনো প্রকার ফাও সময় এদিক ওদিক নষ্ট করে না সে এখন। তাজকে নিয়েই সে সুখী। তাদের দুজনের ছেলে রিভান। তাজের সেকেন্ড টাইম কনসিভ করার পর ইরাজ নিজের হাতেই তার যত্ন করেছে। তাজের ডেলিভারির সময় ইরাজ প্রায় পাগল হয়ে যায় এমন অবস্থা, সেও তীর বাহিরে থেকে তাজের চিৎকার শুনতে পাওয়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে। হুশে এসেই সে আগে তাজের খোঁজ করে। তার কাছে গিয়ে হাত ধরে বলে, আমার আর বাচ্চা লাগবে না, তোমাকে আর কষ্ট দেব না। বেশিরভাগ সময় সেই বাচ্চার খেয়াল রাখে। ব্যস্ততা ছাড়া সে তাজের উপর সব ছেড়ে দেয় না। বেলা ভালোই হয়েছে কিন্তু রোদ বাহিরে নেই বললেই চলে, আলো ফুটছে শুধু। তাজ শুয়ে শুয়ে এতক্ষণ ভাবছিল এত কিছু। জীবন তার কিভাবে পাল্টে গেল। যে মানুষটা আগে সামান্য আওয়াজ পর্যন্ত শুনলে খেপে যেত, সে এখন তার ছায়াটা দেখার জন্য ব্যাকুল হয়ে যায়। ইরাজ তাজের উন্মুক্ত পিঠে মুখ গুজে পিছন থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে।
তাদের দুজনেরই শরীরে এই মুহূর্তে কমফোর্টার ছাড়া আর কিছুই নেই। তাজ ফিরে শুয়ে ইরাজের মুখোমুখি হলো। সে বেঘোরে ঘুমাচ্ছে। তাজ তার মাথায় হাত দিয়ে বিলি কাটতে লাগল। এখন আর সে ভয় পায় না কাছে যেতে। এখন সে অধিকার নিয়েই মানুষটার এত কাছে থাকতে পারে, কোনো প্রকার ভয়ই এখন আর তাকে তাড়া করে না। হঠাৎই ইরাজ বলে উঠে। ঘুমের মধ্যে সুযোগ পেয়ে স্বামীকে চুপি চুপি আদর করল। বউ নিউজটা যদি পাবলিশ করা হয় কতই না ভিউ হবে বলো। আপনি ঘুমান নাই? তাজ ঠোঁট উল্টে জিজ্ঞেস করে। ইরাজ চোখ খুলে তাকালো, মুচকি হেসে জানালো, তোমার আদরে আর ঘুমাতে পারিনি। তাজ একদম কাঁদো কাঁদো মুখ করে উঠে যেতে নিলেই ইরাজ বাদ সাধল। তাজ অভিযোগ ভান ধরে বলে, হ্যাঁ করেছি। তো কি হয়েছে? আপনি উঠতে গেলেন কেন? ভুল করে ফেলেছি সোনা। আর হবে না, বলেই তাজকে টেনে নিয়ে কিস করতে লাগলো। একটু পর ছাড়তেই তাজ হাঁপাতে হাঁপাতে বলল, এভাবে কেউ দম বন্ধ করে দেয়? শ্বাসই নিতে পারছি না। নির্লজ্জ কোথাকার। হুম, তোমার স্বামী বেটা বহুত নির্লজ্জ। দাঁড়াও, সবাইকে জানাতে হবে বিষয়টা, না হলে সমস্যা হবে। কি সমস্যা হবে? এই যে হাঁপানির সমস্যা হলে কিভাবে বলবা সবাইকে তোমার কি হয়েছে? তাজ বেককলের মতো তাকিয়ে রইল। এই লোক রসিকতাও পারে জানা ছিল না তার। ইরাজ এভাবে তার তাকানো দেখে উল্টে শুয়ে পড়ে। তাজ হতবাক হয়ে যায়। ইরাজকে ঘোরাতে নিলে সে ঘুরে না, ওভাবেই শুয়ে থাকে। তাজ উঠে ধীরে ধীরে তার কাছে যেতে গেলেই ইরাজ ঘুরে তাকে জড়িয়ে ধরে। ইরাজ জড়িয়ে ধরা অবস্থায় তাজকে প্রশ্ন করে, এভাবেই থাকবা তো সব সময়? ছেড়ে যাবে না বলো? কখনোই যাব না, কখনো না। ঘুমাও এখন, আজকে কিছুই করা লাগবে না, বলেই তাজের মাথায় হাত বুলাতে লাগলো ইরাজ। তাজ ঘুমিয়ে গেলে সেও ঘুমিয়ে যায়, তার বউকে জড়িয়ে ধরে। জীবনে কখন কি পরিবর্তন হয় কেউ জানে না। ধৈর্যের সঙ্গে সব সময় পরিস্থিতি সামাল দিতে হয়। কিছু জিনিস হুট করেই বদলে যায়, যেমন মানুষের মন। দীর্ঘ অপেক্ষার পর যখন স্বপ্নগুলো বাস্তবের দরজায় এসে দাঁড়ালো, তখনই বোঝা যায় প্রতিটি অশ্রু নিঃশ্বাস দীর্ঘশ্বাসের ফলেই এসেছে তাদের প্রাপ্তি। সময় যতই লম্বা হোক, সত্যিকারের ভালোবাসা অপেক্ষা করতে জানে। আজকের এই প্রাপ্তি শুধু গন্তব্য নয়, এটাই তাজের প্রতিটি দিনের অপেক্ষার পুরস্কার। তাজের অপেক্ষার প্রাপ্তি সমাপ্ত।